একটা গুঞ্জন বা রিউমার শোনা যাচ্ছে তারেক জিয়া নাকি এক পাপেট রাষ্ট্রপ্রধান। নানা সমীকরণে তাকে ক্ষমতায় বসিয়েছে আমেরিকা। ভারতও নাকি এর সাথে জড়িত। নানা ধরনের নাকে খত দিয়েই নাকি তারেক জিয়া এই ক্ষমতা পেয়েছে। এই গুঞ্জনগুলো কতটা সত্যি, এই গুঞ্জনগুলোতে কতটা মেরিট আছে সেগুলো নিয়েই আজকে বিশ্লেষণ করতে চাই। সাথে থাকুন ফিনিক্স মেমোর সাথে, সাথে থাকুন রাবেয়া শিরিনের সাথে। ভূ রাজনৈতিক দিক থেকে বাংলাদেশের উপর নজর অনেক দিনের। সে আঞ্চলিকভাবে বলুন আর পশ্চিমা শক্তির কথাই বলুন না কেন, সে 1971 সালে বঙ্গবন্ধুকে আমেরিকা সন্দ্বীপের বদলে ক্ষমতায় থাকার লোভ দেখিয়েছিল। এরপর বহু বছর গড়িয়েছে, বাংলাদেশ নিজের সক্ষমতায় রাশিয়ার সহযোগিতায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করেছে, ভারতের রামপাল থেকে বিদ্যুৎ এনেছে, নিজের টাকায় পদ্মা সেতু বানিয়েছে, গড়ে উঠেছে চায়না এবং জাপান আঞ্চলিক বাণিজ্যিক এলাকা। সক্ষম হওয়ার পাশাপাশি বাংলাদেশ রোষানলেও কিন্তু পড়েছে কিছু আঞ্চলিক শক্তির, কিছু বিশ্ব পরাশক্তির। সবাই সক্ষম করতে চায়, কিন্তু আবার রাষ্ট্রপ্রধানকে নিজেদের আয়ত্তেও রাখতে চায়। কিন্তু মাথা উঁচু করে সবার চোখে চোখ রেখে কথা বলার মতো আমাদের একজন রাষ্ট্রপ্রধান ছিলেন। সেই বিদেশি শক্তির প্রভাব আমরা আবার দেখতে পেয়েছিলাম ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়। আমরা দেখেছি করিডোর প্রায় দেওয়া হয়ে গেছিল, আমরা দেখেছি সেন্ট মার্টিনকে নিয়ে নানা লুকোচুরি যা এখনো বহাল রয়েছে, আমরা গোলামি চুক্তি দেখলাম, আমি আমেরিকার সাথে বাণিজ্য চুক্তির কথা বলছি। সম্প্রতি আমরা শুনেছি বাংলাদেশের ভূমিকে আমেরিকার ঘাঁটি হিসেবে ব্যবহার করার সব রকমের পায়তারাই হয়ে গেছে এবং আগাচ্ছে। এতে গেল আন্তর্জাতিকভাবে পরাশক্তির প্রভাব, কিন্তু দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভূরাজনীতিও যে আমাদের জন্য ক্রমশ প্রতিবন্ধক হয়ে উঠেছে, সেটি শুরুও হয়েছিল এই ইউনূস সরকারের সময় থেকেই। কিন্তু ভারতের সাথে গায়ে পড়ে যুদ্ধংদেহী হয়ে ওঠা এবং পাকিস্তানের সাথে অতিরিক্ত সখ্যতা। আসুন বর্তমানে ফেরত আসি। তারেক জিয়া, বিএনপি, জামাতকে এদেশে ফেরত আনা, জামাতকে রাজনৈতিক স্পেস দেওয়া, জামাতকে এদেশে আবার প্রতিষ্ঠিত করা, সবকিছুই হয়েছে বিএনপির হাত ধরে। এ কথা প্লিজ কেউ ভুলে যাবেন না। এবং কথিত নির্বাচনের মাধ্যমে তারা আজ ক্ষমতায় অবৈধভাবে। শোনা যায় আমেরিকা তাদেরকে ক্ষমতায় বসিয়েছে, শোনা যায় ভারতে এর পেছনে ছিল। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কনস্পিরেসি থিওরি ওইসব কথা বলছে। নির্বাচনের আগে ভারতীয় সাংবাদিকদের আধিক্যতাও এ নিয়ে আমরা দেখেছি, এবং এই গুঞ্জন ও আলোচনা ভারত সরকারেরও নজরে এসেছে। সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন, বাংলাদেশের নির্বাচন ইঞ্জিনিয়ারিং করার প্রশ্নই আসে না। একটু ভাবুন দর্শক, বিক্রম মিস্ত্রি কেন এ ধরনের একটি গুঞ্জন নিয়ে কথা বলার চিন্তা করলেন? তিনি কি উড়িয়ে দিতে পারতেন না? কেন দেননি? সেখানেই প্রশ্ন। নির্বাচনের আগে ওয়াশিংটন পোস্টে ফাঁস হওয়া অডিওতে আমেরিকান ডিপ্লোম্যাট স্পষ্ট বলেছেন, উই ওয়ান্ট দেম টু বি আওয়ার ফ্রেন্ডস। এখানে জামাতের কথা বলা হচ্ছে, দর্শক আপনারা জানেন। কিন্তু বাংলাদেশে জামাতকে ক্ষমতায় দেখা ভারতের জন্য কোনো সুখকর অবস্থা নয়। আবার 10 ট্রাক অস্ত্র মামলা, ভারতের 7 সিস্টার্সের জঙ্গি বাহিনীর সাথে বিএনপি সরকারের আঁতাত, সীমান্তে জঙ্গি অস্থিরতা, সব মিলিয়ে বিএনপির শাসনামলটাও ভারতের জন্য একেবারেই কখনো সুখকর ছিল না। কিন্তু তারপরেও জামাত ক্ষমতায় আসলে পাকিস্তানের সাথে জামাতের সখ্যতা ভারতের ইস্টার্ন ফ্রন্টকেও আরেকটু নয় বরং অনেক বেশি নাজুক করে ফেলে। দর্শক, ভারতের এই কন্টেক্ট যদি আমরা চিন্তা করি তাহলে দুয়ে দুয়ে কিন্তু 4 মিলে যায়। ভারত কি মাপামাপি করেছে মন্দের ভালো কোনটা, এবং ভারত কি মনে করেছে জামাতের চেয়ে বিএনপি ভালো হবে, এবং এই সব কিছুর আলোকে ভারত কি আমেরিকাকে কনভিন্স করেছে জামাত নয় বিএনপিকে নিয়ে যেন তারা চিন্তা করে? এদিকে আমেরিকার কোনোটাতেই কোনো অসুবিধা নেই, তারা মেপেছে সন্ত্রাসী তারেককে বরং ক্ষমতায় বসালে ভয় দেখিয়ে তাদের বাণিজ্য চুক্তি আদায় করা যাবে আরো কনফিডেন্টলি। আমি বলছি না যে ভারত বা আমেরিকা সরাসরি নির্বাচন ইঞ্জিনিয়ারিং করেছে, বাংলাদেশের নির্বাচন ইঞ্জিনিয়ারিং করেছে, কিন্তু ভারত যদি এই ইঞ্জিনিয়ারিং জড়িত থাকে তাহলে প্রশ্ন হলো, ভারত কি কি জিতলো বা কি কি জিতবো বলে আশা করেছিল? আসুন একটু খতিয়ে দেখি। মে মাসের 8 তারিখে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে এক সমঝোতা স্মারক সই হয়। স্মারক সই করেন পররাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নকভি।
সাধারণভাবে দেখলে বলা হচ্ছে এই সমঝোতা স্মারকে ড্রাগ পাচার ও নার্কোটিক্সের বিরুদ্ধে সহযোগিতার কথা বলা হয়েছে। পাকিস্তানের ডন পত্রিকার রিপোর্ট অনুযায়ী মন্ত্রী পর্যায়ের বৈঠকে কাউন্টার টেরোরিজম, হিউম্যান ট্রাফিকিং, ইন্টারনাল সিকিউরিটি, সাইবার ক্রাইম এবং অর্গানাইজড ক্রাইম নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে এবং যৌথ ব্যবস্থা গড়ে তোলার কথা হয়েছে। যদিও মূল এমওইউ ড্রাগ নিয়ে, তবু এর আড়ালে বহুমুখী নিরাপত্তা সহযোগিতার একটা কাঠামো তৈরি হয়েছে। এই প্রস্তাব পাকিস্তান প্রথম দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারকে, এবং তারা এই ইউনূস সরকার তখন এই প্রস্তাব পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছিল। তারই বাস্তব রূপ আমরা আজকে দেখতে পাচ্ছি। এই চুক্তি আগামী 10 বছরের জন্য কার্যকর থাকবে। দর্শক, 1971-এর পরে এটি প্রথম প্রকাশ্য দ্বিপাক্ষিক নিরাপত্তা সংক্রান্ত সমঝোতা পাকিস্তানের সাথে আমাদের। একটু বিশদভাবে যদি খেয়াল করি তাহলে দেখি যে এই চুক্তির মূলে আসলে রয়েছে দুই দেশের নিরাপত্তা সংস্থার মধ্যে, মানে বাংলাদেশ এবং পাকিস্তানের নিরাপত্তা সংস্থার মধ্যে আনুষ্ঠানিক গোয়েন্দা তথ্য বিনিময় ও যৌথ সমন্বয় ব্যবস্থা গড়ে তোলা। এই চুক্তিতে গোপন তথ্য আদান প্রদান, তদন্ত কার্যক্রমের সমন্বয় এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থা তৈরি করার কথা বলা হয়েছে, যেন দুই দেশের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় থাকে। এই চুক্তিতে এমন কাঠামোগত গোয়েন্দা তথ্য আদান প্রদান ব্যবস্থা চালু করা হয়েছে যা আঞ্চলিক নিরাপত্তার গতি প্রকৃতিকে নতুন রূপ দিতে পারে। প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে গোয়েন্দা তথ্যের আদান প্রদান এবং আইন প্রয়োগকারী কৌশলকে নানাভাবে প্রভাবিত করতে পারে। তো দর্শক, আমরা কেন এই চুক্তি করতে গেলাম? বাংলাদেশ কেন পাকিস্তানের সাথে এই চুক্তি করলো? বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, ভারতের দ্বারা বেষ্টিত অবস্থান, পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক, এই সব কিছু কনসিডার করলে এই চুক্তি এক মরণঘাতী চুক্তি। কেননা ইতিহাস বলে এই ধরনের গোয়েন্দা তথ্য আদান প্রদানের ব্যবস্থাগুলো প্রায়শই তাদের ঘোষিত উদ্দেশ্যের বাইরেও প্রভাব ফেলে, সার্বভৌমত্ব এবং নিরাপত্তা প্রশ্নে উদ্বেগের কারণ হতে পারে। গোয়েন্দা তথ্য বিনিময়ের অর্থ হলো বাংলাদেশের আঞ্চলিক নিরাপত্তা অবকাঠামোতে এখন থেকে পাকিস্তানের একটি পরোক্ষ ভূমিকা তৈরি করা হবে, এবং এর ফলে কি হতে পারে? আমরা আবার ভারত পাকিস্তানের চিরশত্রুতার বলি হতে যাচ্ছি। এদিকে নয়াদিল্লি এই চুক্তিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। বিএনপির সাথে পাকিস্তানের এই নতুন নিরাপত্তা সহযোগিতা ভারতের জন্য একেবারেই স্বস্তির বিষয় নয়, কারণ এই চুক্তি ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তাকে চ্যালেঞ্জ করতে পারে। কারণ পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই যদি বাংলাদেশের নিরাপত্তা অবকাঠামোতে সরাসরি প্রবেশাধিকার পায়, তবে ভারতকে তার উভয় দিককেই আইএসআই কে নিয়ে ব্যস্ত থাকতে হবে। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো আবার মাথাচাড়া দিয়ে উঠবে, পাকিস্তানের সাথে ভারতের সকল বর্ডার জুড়েই থাকবে টেনশন। এর চাইতে বড় নিরাপত্তা সংকট ভারতের জন্য আর কি হতে পারে? দর্শক, তো আবারও বলছি, আমি বলছি না যে ভারত আমাদের নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে তারেক জিয়াকে ক্ষমতায় বসিয়েছে। আমি শুধু বলতে চাইছি, যদি গুঞ্জন সত্যি হয়ে থাকে তাহলে ভারত কি পেল? খাল কেটে কুমির আনা কি এটাকেই বলে? বড় শক্তিগুলো তাদের নিজস্ব হিসাব নিকাশ অনুসারে খেলছে, আর আমরা কি পেয়েছি? আমরা একটা অবৈধ নির্বাচন এবং অবৈধ সরকারই শুধু পাইনি, আমরা একটা নতুন জিওপলিটিক্যাল বাস্তবতার মধ্যে ঢুকে পড়েছি, যেখানে আমাদের সার্বভৌমত্বের উপর চাপ পড়ছে, সীমান্ত নিরাপত্তার উপর চাপ বাড়ছে, মুক্তিযুদ্ধের চেতনা ভুলণ্ঠিত হচ্ছে। কিন্তু একজন মানুষ ছিলেন, শেখ হাসিনা, যিনি কিনা ঘাঁটি, করিডোর, গোলামি চুক্তি কিছু করতে চাননি, কিছুই দিতে চাননি। আজ আমরা ঠিক উল্টো পথে যাচ্ছি। আজ এই পর্যন্তই দর্শক, আবারও আপনাদের সাথে ভূ রাজনীতির টানাপোড়েন নিয়ে হাজির হব। সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা।